সমর্থক হতে পারেন, কিংবা তো এই সব সমর্থক বা আপনার ভবিষ্যৎটা আসলে কি? দল যদি নির্বাচনেই আসতে না পারে, আপনাদের নিয়ে কিন্তু রাজনীতি হচ্ছে বেশ। তো কি সেই রাজনীতি? চলেন দেখা যাক। পূরণে প্রধান দলগুলো তো বটেই, এমনকি ছোট ও মধ্যম সারির দলগুলোও মরিয়া। কিন্তু এই পুরো ডামাডোলের কেন্দ্রে রয়েছে বাংলাদেশের রাজনীতিতে একসময় প্রভাবশালী দল আওয়ামী লীগের ভোট ব্যাংক, যাদেরকে নানা কৌশল আর প্রতিশ্রুতির মাধ্যমে নিজেদের দিকে টানতে চাইছে তারা। তাকে আর ঠেকিয়ে রাখা যাবে না। তাই বাইরে যতই হাক ডাক শোনা যাক না কেন, ভেতরে ভেতরে চলছে আওয়ামী ভোটারদের দলে টানার প্রতিযোগিতা। তবে তিনিও ভোটে যাবেন না। তার মূল উদ্দেশ্য একটাই, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, যেখানে শুধুমাত্র বিএনপি বা জামায়াত নির্বাচন করবে এমন পরিস্থিতি তিনি চান না। এই কথাটি এক অর্থে আওয়ামী লীগের তৃণমূলের এবং অপেক্ষাকৃত কম বিতর্কিত নেতাদের প্রতি একটি সেফ প্যাসেজ বা নিরাপদ পথের ইঙ্গিত দেয়। দলটির উচ্চ নেতৃত্বের ব্যর্থতার বিপরীতে দাঁড় করিয়ে নিজেদের জোটে টানার পাশাপাশি অন্য দলের সমীহ আদায় করতে চাইছেন, এমনই মত বিশ্লেষকদের। এটি নিঃসন্দেহে ক্ষমতা হারিয়ে চুপসে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য একটি বড় রাজনৈতিক বার্তা বা আশ্বাস। অন্যদিকে এটি রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটি ইঙ্গিতও বটে। ভোটাররা এখন আর দলীয় নির্দেশনায় আবদ্ধ নন। তিনি মনে করেন আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতা বা পাতি নেতা এখনও এলাকায় আছেন এবং পালাননি, তারা ইতোমধ্যে বিএনপি বা জামায়াতের সঙ্গে এক ধরনের নেগোসিয়েশন করে ফেলেছেন। রনি বলেন, 14 মাস আগের তুলনায় বর্তমানে আওয়ামী লীগের ব্যাপারে সারা বাংলাদেশে অনেক পজিটিভ কথাবার্তা হচ্ছে। তার শঙ্কা, আওয়ামী লীগের ভোটাররা দলের প্রধান শেখ হাসিনার কথা মতো ভোট বর্জন করবেন, নাকি তাদের ভোট কেন্দ্রের দিকে টেনে আনার মতো শক্তি সামর্থ্য তৈরি হবে, এটা বলা যাচ্ছে না। তার এই বিশ্লেষণ এটাই স্পষ্ট করে যে আওয়ামী লীগের ভোটাররা এখন রাজনীতির ট্রাম্প কার্ড। একটি ভিন্ন কৌশল নিয়ে নির্বাচনের মাঠে ফিরতে চাইছে আওয়ামী লীগ, এরকম আলোচনা আছে। আর তা হল স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ। নির্ভরযোগ্য সূত্র মতে অন্তত 60টি আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা যাচ্ছে। এই আসনগুলোর মধ্যে বিশেষ করে সেগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে যেখানে আওয়ামী লীগের রিজার্ভ ভোট তুলনামূলকভাবে বেশি এবং যেখানে সংখ্যালঘু ভোট 18 থেকে 22% মধ্যে। তাদের লক্ষ্য 10 থেকে 15টি আসনে নিশ্চিত জয়, 40টির মতো আসনে অল্প ব্যবধানে বিজয় আশা করা, সব মিলিয়ে সর্বনিম্ন 35 থেকে সর্বোচ্চ 60টি আসনে জয়লাভের সম্ভাবনা তৈরি করা। এর ফলস্বরূপ নির্বাচনের ফলাফলে দলটির বিরোধী শিবিরে বসার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। তাদের নেতারা মনে করছেন, কম আসন নিয়ে বিরোধী দলে গেলে দলীয় অবস্থান দুর্বল হবে, বরং বিএনপির সঙ্গে সমঝোতা করে সংসদে আসন বাড়ানো এবং মন্ত্রিসভায় অংশ নিতে পারাই তাদের জন্য লাভজনক হবে। তবে সবচেয়ে বড় কৌতুককর পরিস্থিতি তৈরি হবে তখন দৃশ্যত জামায়াত এবং আওয়ামী লীগের স্বতন্ত্র এমপিদের বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। জামায়াতের দায়িত্বশীল সূত্র একে আত্মঘাতী এক ট্র্যাজিক পলিটিক্স বলে মনে করে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্টভাবেই বলেছেন, সেই জামায়াতে ইসলামীকে যদি ভবিষ্যতে আবারও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের স্বতন্ত্র এমপিদের সাথে কৌশলগতভাবে এক হতে হয়, তাহলে সেটা সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটবে। তবে তাদের নেতারা স্বতন্ত্রভাবে জিতে সংসদে প্রবেশ করলে দেশে একটি আওয়ামী বান্ধব পরিবেশ তৈরি হবে। একজোট হয়ে দেশের শাসন ব্যবস্থায় একটি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কাজ করবে। এই প্রক্রিয়ায় সরকার গঠনে তারা বড় ভূমিকা রাখতে পারবে। আর এই পরিবেশ তৈরি হলে দেশে প্রত্যাবর্তনের একটা পথও তৈরি হয়ে যেতে পারে দলটির প্রধান শেখ হাসিনার জন্য, এমনটা মনে করে তারা। তাদের প্রতিনিধিদের সংসদে ঢুকিয়ে একটি শক্তিশালী রিভার্স ফোর্স বা প্রত্যাবর্তন শক্তি তৈরি করাই হচ্ছে এই কৌশলের মূল লক্ষ্য। এমন একটি আবহ তৈরি করতে পারে
যা দলের উচ্চ নেতৃত্বের ফিরে আসার জন্য সহায়ক হবে। এই কৌশল একাধারে দলের ঐতিহ্য ও ক্ষমতাকে ধরে রাখার প্রচেষ্টা এবং একই সাথে দেশের রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা পুনরুদ্ধারের এক অভিনব উপায়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। বিএনপি যদি গণভোট না চায়, আওয়ামী লীগকে বাদ দিচ্ছেন, জাতীয় পার্টিকে বাদ দিচ্ছেন, তাহলে গণভোটের পক্ষে পলিটিক্যাল দল কোথায়? তো এই যে এতদিন আলাপ আলোচনা করে তারা একটা কনক্লুশনে আসতে পারলো না, এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর খাসলতের প্রবলেম। গণভোটের লিগালিটি কি এখন? এখনকার সরকারের লিগালিটি কি? এখনকার সরকার সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এই যে আপনি চ্যালেঞ্জ না করে মাইনা নিচ্ছেন, তার বৈধতা হলো এই জায়গায়, তার বৈধতা 106 না। এখন আপনি কনস্টিটিউশন দিয়ে যদি গসপিতা দিয়ে মাপা শুরু করেন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না, কারণ কনস্টিটিউশনে তো হাসিনা পলাই গেলে কি হবে এটা বলা ছিল না, তাই না? এটা করতে হবে। সেটা পরের সংসদকে আপনি গসপিতা দিয়ে মাইপা বাধ্য করতে পারবেন। আওয়ামী লীগ 14 দল এবং জাতীয় পার্টি হিসাবের বাইরে, তার কারণ হলো জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়া তারা হচ্ছে রিজেক্টেড হয়েছে এবং তারা স্বল্প সময়ের মধ্যে রাজনীতি আসতে পারবে না। দে হ্যাভ টু পে আ প্রাইস। মানে তাদেরকে প্রাইস পে করতে হবে, অবশ্যই করতে হবে। কিন্তু এই যে তাদেরকে যে রাজনীতি থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এটার কি কোনো গণভোট হয়েছে? কিন্তু আওয়ামী লীগ পরপর 3টা ইলেকশন চুরি করছে, পুরো গণতন্ত্র থেকে বের হয়ে যায় একটা ফ্যাসিস্ট সিস্টেম ডেভেলপ করছে। আপনারাও তো এই চেষ্টাটা করছিলেন যে আপনারা পারেন নাই, আওয়ামী লীগ এই 2 নম্বরই কাজটা পেরে গেছে। দুইজন লোক একজন আরেকজনের খুন করতে চাইছে কিন্তু পারে নাই, আরেকজন খুন করে ফেলছে। দুইজনের পানিশমেন্ট তো সমান না। যে খুন করে ফেলছে সে তো খুনি, তার তখন পানিশমেন্ট হবে, কাজে আওয়ামী লীগের পানিশমেন্ট হবে। হলো 96 সালে তারা কিন্তু একটা একতরফা নির্বাচন করছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কিন্তু তারপর কিন্তু ক্ষমতায় থাকেন নাই। নথি স্বীকার করেছে একটা জায়গায়, কিন্তু যতই আন্দোলন হোক আওয়ামী লীগ সেখানে নথি স্বীকার করে নাই, আওয়ামী লীগ আন্দোলন দমন করে। খালেদা জিয়া কনসিয়াস ডিসিশন নিয়েছেন যে উনি এভাবে থাকবেন না। আপনি খালেদা জিয়ার এখানে আমাদেরকে রেসপেক্ট করতে হবে। গণভোট হতে হবে, স্বাধীনতা বিরোধীরা দেশে রাজনীতি করতে পারে কিনা আগে গণভোট হওয়া প্রয়োজন, সেই বিষয়ে। সে রাষ্ট্রের কর্মকর্তা, তার তো পলিটিক্যাল জায়গায় ওপিনিয়ন দেওয়া ঠিক না, তাই না? প্রজাতন্ত্রের কর্মকর্তা তো একদম সবসময় ফ্যাসিস্ট বলছেন। দেখেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট, এরা তো এখন নিপাতনে সিদ্ধ হয়ে গেছে। জামাত ওই সময় স্বাধীনতা বিরোধী করেছে, এটা নিপাতনে সিদ্ধ না? 271 কে জামাতের এগেইনস্টে পলিটিক্যাল টুল হিসেবে যে ব্যবহার করা, এটা তো আওয়ামী লীগ করে ফেল করছে। আমাকে ইনভাইট করার জন্য আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার। অনেক ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন। আমরা দেখলাম জামাত সহ 8 দল সমাবেশ করলো, একটা বড় সমাবেশ হলো জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবি আদায়ের জন্য এই সমাবেশ। এবং সেখানে জামাতের আমির স্পষ্ট ঘোষণা করলেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া 2026-এ কোনো নির্বাচন সম্ভব না। অন্যদিকে আমরা জানি যে বিএনপির অবস্থানটাও স্পষ্ট, তারা বলছে যে এই জুলাই সনদে তারা স্বাক্ষর করেছে, এখন যেটি গণভোটের জন্য প্রস্তাব করা হচ্ছে সেটি ভিন্ন, নোট অফ ডিসেন্ট নাই, ফলে তাদের আপত্তি আছে, তাদের সময় নিয়েও আপত্তি আছে, তারাও কিন্তু হার্ড লাইনে। তাহলে আসলে যে পুরনো প্রশ্ন সেটি আবার নতুন করে প্রেক্ষাপটে ঘুরে এসেছে যে 26 ফেব্রুয়ারিতে নির্বাচনটা কি হবে, কি মনে হয়? না, এটা আমরা যদি রাজনৈতিক সিচুয়েশন দেখি তাহলে ডেফিনেটলি কোশ্চেনটা ভ্যালিড ইন দ্য সেন্স যে আমরা ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর একটা আলাপ আলোচনা দেখতেছিলাম, তাই না? এবং সেই আলাপ আলোচনার মধ্যে একটা ব্যাক অ্যান্ড ফোর্থ ছিল। তারা একটা জিনিস ডিসএগ্রি করতেছে, আবার আসতেছে, আবার এগ্রি করতেছে। এটা একটা বিউটি, একটা অসাধারণ জিনিস ছিল। তো সেই জায়গাটাতে আমরা ঐক্যমত্য কমিশনের আলোচনাটা শেষ হলো, জুলাই সনদের একটা ড্রাফটে আমরা গেলাম। সেখানে একটা টেকনিক্যাল কোশ্চেন উঠলো। কোশ্চেনটা হলো যে এখানে অনেকগুলো রাজনৈতিক দলের ডিসএগ্রিমেন্ট আছে অনেক জায়গায়। ধরেন জামাত 2টা জায়গায় ডিসএগ্রি করছে, বিএনপি 5টা জায়গায় ডিসএগ্রি করছে, এনসিপি 3টা জায়গায় ডিসএগ্রি করছে, যেটাকে আমরা ডিসেন্ট বলতেছি। তাহলে সনদের মধ্যে যে ডিসেন্ট গুলো আছে আমরা এগুলো কিভাবে ডিল করব, এটা হচ্ছে একটা ভাইটাল কোশ্চেন, যেখানে এখন আমরা দেখতেছি পলিটিক্যাল পার্টিগুলো ডাইভার্জ করতেছে একজন আরেকজনের জায়গা থেকে। সেকেন্ড আরেকটা জায়গা এখানে টেকনিক্যালি উঠে আসছে, সেটা হলো যে এই জুলাই সনদটাকে আমরা কিভাবে বাস্তবায়ন করব, যে এইটার লিগাল ফ্রেমওয়ার্কটা কি হবে, তাই না? কোন জায়গায় বাধ্যবাধকতা তৈরি হবে। এখন আমরা যেই জায়গায় যাইতে চাচ্ছি সেটা হলো যে গণভোটের মধ্য দিয়ে আমরা এর লিগাল ফ্রেমওয়ার্কটাকে সমাধান করব, যে আমরা মানুষের কাছে দিলাম, সংখ্যাগরিষ্ঠ জনগণ এটাকে যেভাবে দেখবে, তারা যদি ইয়েস বলে তাহলে এটা ইয়েস, তারা যদি নো বলে তাহলে এটা নো। গণভোটে কিন্তু বিএনপিও এগ্রি করছে। বিএনপি ধরেন যে জুলাই সনদের ব্যাপারে মিক্সড কথাবার্তা বলে, কিন্তু তারা কিন্তু গণভোটের সাথে ডিসএগ্রি করে নাই। গণভোটটা কখন হবে এটা নিয়ে আলাপ আলোচনা আছে। আর একটা আলাপ আলোচনা হলো যে সরকারের দিক থেকে এক্সিকিউটিভ অর্ডারটা কিভাবে হবে। তো এখন আমি এই জায়গা থেকে যদি দেখি যে এটাও বলছে নোট অফ ডিসেন্ট সহ গণভোট হতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, তারা বলতে চাইতেছে যে তারা যেখানে ডিসএগ্রি করতেছে এটা যেন গণভোটের মধ্যে দিয়ে না আসে। বিএনপির জায়গাটা হচ্ছে এইটা। এখন এটার সমাধানটা কি হবে, বা এই যে জামাত এখন তার যে দফাগুলো দিতেছে আলাদাভাবে, এটা কি রাজনীতিতে একটা কনফ্লিক্টিং জায়গায় চলে যাইতেছে কিনা? আমি এটাকে যেভাবে রিড করতেছি আমার কাছে মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের উপরে আপনার রাজনৈতিক দলগুলো একটা প্রেসার তৈরি করতে চাইতেছে
বিএনপির দিক থেকে বিএনপির দাবিনামা দিয়ে বিএনপি প্রেশার তৈরি করতে চাইতেছে, জামাত এবং সমমনা দলগুলো তাদের দিক থেকে একটা প্রেশার তৈরি করতে চাচ্ছে। এই যে প্রেশার তৈরি করার প্রক্রিয়াটাই আমরা এই দাবিনামার মধ্য দিয়ে দেখতে চাচ্ছি। এখন প্রেশার তৈরি করা তো একটা পলিটিক্যাল কাস্টমারি আর্ট, এটা সবসময় পলিটিক্যাল পার্টিগুলো করে। তো এটা যদি ধরেন যে প্রেশারের জায়গায় গিয়ে শেষ হয়ে যায় এবং আমরা প্রেশারের মধ্যে দিয়ে দুইটা পার্টি এক জায়গায় আসলো, একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে গেল, তাহলে সেটা আমাদের জন্য খুবই ভালো জায়গা হিসেবে দাঁড়াবে। আর যদি এটা এরকম হয় যে না, ফাইনালি এই পুরো জিনিসটা ব্রেক ডাউন করলো, বিএনপি জামাত এতখানি ডাইভার্জ করলো যে প্রত্যেকেই রাজপথে চলে গেল এবং একজন আরেকজনের সাথে আন্দোলনের কনফ্লিক্টিং সিচুয়েশনে গেল, তাহলে তো এটা জাতির জন্য অত্যন্ত আনফরচুনেট জায়গায় গিয়ে দাঁড়াবে। আমরা আশা করি যে সেই জায়গায় হবে না। না হইতে হইলে কি হইতে হবে, দুইটা পলিটিক্যাল পার্টিরই একটু নমনীয় থাকতে হবে, যে আমি যেমন একভাবে আমার পলিটিক্যাল দাবিটা তুলবো, সেটার পক্ষে দাঁড়াই একটা প্রেশারও দিব, আবার যেন আমি আলাপ আলোচনায়ও যাই, এবং সেখানে যেন আমার কাছে কিছু জিনিস থাকে যেখানে আমি নেগোশিয়েবল, যে না এটা আমি ফ্লেক্সিবল, আমি এটা মেনে নেই। আমার আন্ডারস্ট্যান্ডিং এ কিছু কিছু জিনিস আছে নন নেগোশিয়েবল, যেমন ধরেন আমি জুলাই সনদকে নন নেগোশিয়েবল বলে মনে করি। আমাদের পরিবর্তন একটা লাগবেই। যদি আমরা মনে করি যে আমরা 72 কনস্টিটিউশন যেভাবে ছিল, যেভাবে শেখ হাসিনা দেশ চালাইছে সেভাবেই চলবে, শুধুমাত্র হাসিনার পরিবর্তন অন্য কেউ ক্ষমতায় আসবে, আর কোনো পরিবর্তন দরকার নাই, তাইলে এইটা এই গণ অভ্যুত্থানের এবং বিপ্লবের স্পিরিটের সাথে যায় না। এখনকার এখনকার তরুণ প্রজন্মের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তার সাথে যায় না। এই কারণে আমি মনে করি যে পরিবর্তনটা নন নেগোশিয়েবল। পরিবর্তনটার জন্য আমাদের গণভোটে যাইতে হবে, কারণ গণভোটে না হইলে তো আপনার এটার কোনো লিগালিটি থাকে না, তাই না? আমরা কিভাবে এটা ধরেন যে ঐক্যমত কমিশনে কিছু লোক বসে আলাপ আলোচনা করলো, এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া না, তারা তো ভোটে আসে নাই। তাহলে আমার তো কোথাও না কোথাও পাবলিক অ্যাপ্রুভাল লাগবে। তাহলে গণভোটটা হচ্ছে আমার পাবলিক অ্যাপ্রুভাল। আমি গণভোটটা ছাড়া পরের নির্বাচনে যাইতে পারবো না, আমার গণভোট লাগবেই। আমি এটাকে নন নেগোশিয়েবল বলে মনে করি। গণভোট কখন হবে এটা 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 নিয়ে আপনি নেগোসিয়েশন করতে পারেন আগে পরে। আমি বিএনপি আচ্ছা, মনে করতেছি গণভোট নির্বাচনের নন সামনে দেখতে পারে। নেগোশিয়েবল আর জুলাই সনদ সেটি নন নেগোশিয়েবল, কিন্তু জুলাই আমার সনদ কি আন্ডারস্ট্যান্ডিং নোট অফ ডিসেন্ট সহ নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া, মানে কোনটা? বিএনপি আমি বলছে মনে নোট অফ করি ডিসেন্ট সহ, জামাত বলছে নোট অফ ডিসেন্ট ছাড়া, যে 48টা দফা আছে সেটি ভিতরে গণভোটে তারা যেতে চায়। ভেরি গুড পয়েন্ট। দেখেন, এখানে তো অনেক পলিটিক্যাল পার্টি ছিল, নানান জনের নানান নোট অফ ডিসেন্ট আছে। আমি তিনটা পলিটিক্যাল পার্টিকে প্রমিনেন্ট হিসেবে আইডেন্টিফাই করব। একটা হচ্ছে বিএনপি। কারণ কি? তার কারণ হলো বিএনপি বড় দল, তার আগে ক্ষমতায় ছিল, ভোটে তারা গেছে, অনেক লোক তাদেরকে ভোট দিচ্ছে। সেকেন্ড জামাত, কারণ হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আপনি ড্রপ আউট করলে টপ 4 পার্টির মধ্যে জামাত ছিল, সো সে এখন সেকেন্ড প্রমিজিং পলিটিক্যাল পার্টি। থার্ড আমি বলবো এনসিপি, যেহেতু তারা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসছে। তাহলে এই তিনটা দলের আমি নোট অফ ডিসেন্ট দেখবো এবং দেখে আমি একটা সেকেন্ড প্যাকেজ করব, যেখানে আমি নোট অফ ডিসেন্ট গুলো বাদ দিয়া তিনটা দল যেখানে অ্যাগ্রি করছে, দ্যাট উইল বি মাই ওয়ান প্যাকেজ। আর আরেকটা হবে যে জুলাই সনদ এখন যে অবস্থায় আছে, এটা এক প্যাকেজ। দেন দুইটাই আপনি জনগণের দেন, জনগণ হ্যাঁ না ভোট দিবে, যেটার প্রতি ভোট দিবে সেটা আপনি বাইন্ডিংস হিসাবে নেবেন। তো এটাকে এত কমপ্লেক্স করার তো কোনো প্রয়োজন হয় না। বিএনপি যেটা বলতে চায় সেটা হলো যে সে যেটা ডিসএগ্রি করছে সেইটা সে মানতে বাধ্য না কোনো অবস্থাতে, এটা এটা তার প্রপোজাল না। এখন আপনি এটাকে দুইভাবে ডিল করতে পারেন, একভাবে ডিল করতে পারেন, ইটস ওকে, এটাকে আপনি নির্বাচনী এজেন্ডা বানায় নির্বাচনে যান। আমরা মানুষের বলি যে বিএনপি এটা এগ্রি করে না, বিএনপির ভোট দিও না। এটা হলো একটা ওয়ে টু ডিল উইথ দ্যাট। আর একটা ওয়ে হইলো যে না, আমি আগামী পার্লামেন্ট পর্যন্ত যাব না, আমি গণভোটে দিব, গণভোটে ইয়েস নো হবে, বিএনপি মানুষের বলবে যে দেখো এটাতে আমি ডিসএগ্রি করছি, তোমরা এটাতে না ভোট দাও। লোকেরা যদি বিএনপির কথা শুনে তাহলে তাহলে ইটস ওকে। আমি গণভোটে যাইতে চাই। এই এই ইয়েস নোটা কেন গণভোটে যাইতে চাই? তার কারণ হলো ধরেন আপনি যখন ইলেক্টেড হইতেছেন, আপনি তো 40% ভোট পাইও ইলেক্টেড হইতে পারেন, 35% ভোট পাইও ইলেক্টেড হইতে পারেন। বাংলাদেশে তো আমরা 91 নির্বাচনে আপনি যদি দেখেন 35% ভোট পাইয়া একটা দল সরকারে গেছে। কিন্তু আপনি যদি গণভোটে 50% থ্রেশহোল্ড দেন, তাহলে তো আপনার একটা বেটার নাম্বার অফ পিপলের অ্যাপ্রুভাল রেট আছে। তো আমি এটা চাই তার না। মানে কি, মানে গণভোট হতে হলে গণভোটটাকে এফেক্টিভ হতে হতে 50% জনগণের ভোট দিতে হবে? 50% হা ভোট পাইতে হবে, এটা হলো এখনকার বিধান। ধরেন গণভোটে গেলই খুব অল্প মানুষ, ধরেন না, হাইপোথেটিক্যালি, যারা 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 ভোট দিছে তার মধ্যে হ্যাঁ 50%। সেক্ষেত্রে যে খুব অল্প মানুষ যায় ভোটে, তাহলে তো ওই একই বিষয় হচ্ছে না যে পাশ No, হলো আপনি কত আপনি অল্প মানুষের না, মধ্যে। আপনি এর অ্যাডিশনাল থ্রেশহোল্ড দেন। আমি 50% এগ্রি করি না, আমি মনে করি এটা আরো বাড়ানো উচিত। কারণ হচ্ছে যে 51-49 যদি হয়, তাও তো সমাজ এটা কনফ্লিক্টিং আইডিয়া, তাই না? এবারে আপনি এবারে মানে কনফ্লিক্টিং যে আইডিয়া নিয়ে প্রশ্নটা যাইতে পারবেন না। বহু, না না, এই পয়েন্টটা আমি একটু হ্যাঁ একটু অ্যাড করি যে আপনার আপনার পয়েন্ট ভ্যালিড। আপনি দুইটা কাজ করতে পারেন, দেখেন এটা আলাপ আলোচনার জন্য উন্মুক্ত হতে পারে। একটা হইতে পারে যে আমার টোটাল টার্ন আউট একটা সার্টেন লিমিট হইতে হবে, এটা যদি না হয় তাহলে আমি গণভোটকে ভ্যালিড বলবো না। আই অ্যাগ্রি উইথ দ্যাট। তার কারণ হলো যে আপনি ধরেন টোটাল টার্ন আউট যদি 40% হয়, তাহলে এটার তো কোনো মানে নাই, তাই না? আপনি তার টোটাল টার্ন আউটে যাইতে পারেন। সেকেন্ড হলো, যেই পার্সেন্টেজটাকে আপনি 50% বলতেছেন, এটা আরো বাড়াইতে পারেন। আপনি এটা বলেন 60% আমি যাবো, মানে 60-40 হলে আপনি বলতে পারেন যে না, একটা একটা ওভারওয়েলমিং অ্যাপ্রুভাল আছে ইন দ্য সোসাইটি। আমি পার্সোনালি মনে করি যে আমরা কোনো পয়েন্টেই যাব না যে পয়েন্টটা কনফ্লিক্টিং, 51-49,
আমরা বুঝতে পারতেছি না যে সমাজের মেজরিটি লোক এগ্রি করতেছে কিনা। কিন্তু আমার যদি একটা ওভারওয়েলমিং মেজরিটি থাকে, যে ধরেন গণভোটে 80% মানুষ ভোট দিচ্ছে, সেই 80% মানুষের মধ্যে 60% মানুষ চাইতেছে জুলাই সনদ বাস্তবায়ন হোক, এবং আপনি সে ফেয়ার অপশনেই যাবেন না, আপনি বলবেন এই গণভোটের দরকারই নাই, কারণ হলো কি আমি পলিটিক্যাল পার্টি, আমি মনে করি এর দরকার নাই। তো ভাই আপনার পলিটিক্যাল পার্টির জাজমেন্ট তো আমি এগ্রি করি না, হোয়াই নট পিপল জাজমেন্ট, লেটস গো টু দ্য পিপল জাজমেন্ট। বড় জোর যে প্রশ্নটা আপনি যেটা তুলতেছেন, দ্যাটস এ ভ্যালিড কোশ্চেন, যে আপনি বলতে পারেন যে কত পার্সেন্ট লোকের ভোট আসলে সেইটাকে আমি একটা ওভারওয়েলমিং পাবলিক ওপিনিয়ন হিসাবে বাইন্ডিংস করব। আই এম ইন্টারেস্টেড টু দ্যাট ডিসকাশন, সেখানে আলাপ আলোচনা আসেন, ইটস ওকে, আমি এগ্রি করি। আমি কিন্তু এই যে এখানে আলাপ আলোচনার ফান্ডামেন্টাল কথা আপনি বলছেন, মানে এতদিন ধরে প্রায় 1 বছর 270 দিনের মতো আলাপ আলোচনা হলো, হয়েই তো এই ভেজালটা বেঁধে গেল। মানে এখানে এসে এমন একটা, যেটা কি মাহমুদুর রহমান মান্না বলছেন, গন্ডগোল পাকিয়েছেন আর কি। তো এইখানে আলাপ আলোচনা শেষ করে দেখা যাচ্ছে এই গন্ডগোলের পর্যায়ে আমরা দেখেছিলাম গণ অভ্যুত্থানের পর একটা চমৎকার ঐক্যবদ্ধ সব দল, বারবার এটি বলাও হচ্ছিল, এবং এখন এসে দেখা যাচ্ছে এই 270 দিনের আলাপ আলোচনার পরে প্রচণ্ড দ্বিমত সবার মধ্যে, এবং একদম এতই যে রাজপথে নামছে, একজন আরেকজনের বিরুদ্ধে বিদ্বেষ করছে, বিদ্বেষপূর্ণ মন্তব্য হচ্ছে, এই অবস্থায় এসে পৌঁছালো। এখন আর সময় কোথায় আলাপ আলোচনা করে সব ঠিক করবে? No, আপনি সময় কোথায় প্রশ্ন তোলার আগে আপনাকে তুলতে হবে দ্যাট ইজ দ্য শেম টু দ্য পলিটিক্যাল পার্টিস, যে এই পলিটিক্যাল পার্টিগুলো তার নিজের ভেস্টেড ইন্টারেস্টকে কখনোই ন্যাশনাল ইন্টারেস্টের উপরে রাখে না। যদি ন্যাশনাল ইন্টারেস্টের উপরে রাখতো তাহলে তো আজকের এই সিচুয়েশনে আসার কথা না। যেমন আমি একটা খুব ফান্ডামেন্টাল কোশ্চেন তুলি, আপনি কখনো দেখছেন যে বড় দুইটা পলিটিক্যাল পার্টি বিএনপি এবং জামাত, তারা দুইজন আলাদাভাবে বসছে আলোচনার জন্য? তারা তো একসময় জোটে ছিল, একসাথে সরকার গঠন করছে, একসাথে তারা আন্দোলন করছে আওয়ামী লীগের এগেনস্টে, একসাথে তারা হচ্ছে আপনার গভর্নমেন্টের মধ্যে ছিল। তো সেই দুইটা পার্টি এখন একসাথে বসে আলাপ আলোচনা করতেছে না। হোয়াট ডাজ দ্যাট মিন? দ্যাট মিনস যে তাদের কাছে, এখানে বিএনপির দায় বেশি কিন্তু আমি জামাতকেও ইনক্লুড করতেছি, যে তাদের কাছে তাদের পার্টির যে ইন্টারেস্ট সেটা ন্যাশনাল ইন্টারেস্টের উপরে যায় না। তো এই পলিটিক্যাল ইনস্টিটিউশন তো আপনার করাপ্ট পলিটিক্যাল ইনস্টিটিউশন, এই পলিটিক্যাল পার্টিতে তো আমাদের এত মানে ট্রাস্ট করার কিছু নাই। কিন্তু গণতন্ত্রে আমরা পলিটিক্যাল পার্টির বাইরে যাইতে পারবো না। একমাত্র সলিউশন হলো আরেকটা পলিটিক্যাল পার্টি বানায় জনগণের অ্যাপ্রুভাল নিয়ে আসা। কারণ আমি একই সাথে যখন পলিটিক্যাল পার্টিগুলোর সমালোচনা করতেছি, কিন্তু আমাকে আবার গণতান্ত্রিক সিস্টেমের মধ্যেই থাকতে হবে, কারণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্যরা আসলে তারা আরো খারাপ হবে এই পলিটিক্যাল পার্টির চাইতেও। দ্যাটস দ্য হাইপোথিসিস, যে কারণে আমরা সেখানে যাইতে চাই না। জি। কিন্তু এই যে এতদিন আলাপ আলোচনা করে তারা একটা কনক্লুশনে আসতে পারলো না, এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর খাসলতের প্রবলেম। এটা এটা আপনার এই অন্তর্বর্তী সরকারের প্রবলেম না। জি, তাহলে পলিটিক্যাল পার্টিগুলো যেটাতে অ্যাগ্রি করবে সেটাতে মানে গণভোট হবে। গণভোট তো আরও অনেক কিছুতেই হতে পারতো। মানে এই বিষয়ে বিএনপি যেমন এখন বলছে যে তারা যদিও গণভোটের ব্যাপারে একমত হয়েছে, কিন্তু সেদিনই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আমরা জুলাই সনদ বুঝি না, গণভোট বুঝি না। বিএনপি আসলে গণভোটের ব্যাপারে খুব আগ্রহ শুরু থেকেই ছিল না, তারা একরকম রাজি হয়েছিল। তাহলে তো মানে হতেই পারে, তারা ভাবতেই পারে আমরা গণভোট চাই না। আবার আপনি শুরুতেই দুটো দলকে আলাদা করে দিয়েছেন, যে বাইরে রাখছেন যাদের আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, তারাও বড় দল হিসেবে পরিচিত। অন্ততপক্ষে আওয়ামী লীগ তো বড় দল বটেই, তারপরে জাতীয় পার্টিরও একটা অবস্থান ছিল। তাদেরকেও বাদ দিলে মানে পলিটিক্যাল পার্টি যারা বড় দল, জনমতের একটা জায়গা ছিল, তারা তো সবই বাদ চলে যাচ্ছে। বিএনপি যদি গণভোট না চায়, আওয়ামী লীগকে বাদ দিচ্ছেন, জাতীয় পার্টিকে বাদ দিচ্ছেন, তাহলে গণভোটের পক্ষে পলিটিক্যাল দল কোথায়? No, আপনি গো টু দ্য পিপল। যদি এরকম হয় যে আমি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে এক্সক্লুড করতেছি না বলে মেজরিটি মানুষ গণভোটে ভোট দিতে আসলো না, তাদের এখনো লয়্যালটি আছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রতি, অথবা ধরেন তার সাথে বিএনপিও না বললো, এই কারণে লোকেরা হয় ভোট দিতে আসলো না অথবা না ভোট দিল, আপনি মেজরিটি না ভোট হলে আমাদের জুলাই সনদ আলাপ আলোচনা সব বাদ, আপনি সবকিছু ইলেকশন দিয়ে চলে যাবেন পরের পার্লামেন্টে, তখন আপনি পার্লামেন্ট যেভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় চলে সেভাবে চলবে। আর যদি আপনি গণভোটে দিয়ে দেখেন যে না 80% মানুষ ভোট দিতে আসছে, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আওয়ামী লীগ, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট জাতীয় পার্টি, এবং 80%-এর মধ্যে 60% লোক হা ভোট দিছে, তাহলে আপনার মানতে সমস্যা কোথায়? এই কথা যদি আপনি বলেন যে আমার গণভোটই প্রয়োজন নাই, তাহলে তো আপনি হাইপোথেটিক্যাল কথা বলতেছেন, আমি জনগণের ট্রাস্ট করি না, তাই না? আপনি গণভোটে যান। করেন কি আসলে? মানে এই আমরা আমরা আপনার নিশ্চয়ই মনে আছেন ডক্টর ইউনূস চ্যাথাম হাউসে যে যখন কথা বলছিলেন, সঞ্চালকের প্রশ্নে তিনি বলছিলেন আমাদের জনগণ পিআর বোঝেন না, উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলো বোঝেন না, তারা ভোট দেয় টাকার বিনিময়ে। মানে এই হচ্ছে আমাদের জনগণ সম্পর্কে মানে একটা মতামত। আমি তাহলে এই গণভোট কি? পজিশনটা দেখেন ডিসএগ্রি করি 100%। এইটা আমরা আলোচনা করতে পারি যে ইটস ওকে, যে জনগণের হয়তো পলিটিক্যাল কনসিয়াসনেস একটা সার্টেন লেভেলে নাই, যদি না থাকে তাহলে তো আমাদের কোনো ওয়ে নাই সামনে আগানোর। তাহলে আমার প্রথম আগানো হলো জনগণকে এডুকেট করা, যে তাকে, কারণ আমি তো জনগণকে সাথে না নিয়ে যাইতে পারবো না, তাই না? এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া, আমার সবাইকে নিয়ে যাইতে হবে। তাহলে এখন আমি যদি মনে করি যে ওকে জনগণ হচ্ছে গণভোট বুঝে না, পিআর বুঝে না, তাহলে আপনারা বুঝান, পলিটিক্যাল পার্টিগুলো ক্যাম্পেইন করার টাইম দেন, তারা জনগণকে যা বুঝাবে, ক্যাম্পেইন করবে, কিন্তু এট দ্য কবে এন্ড অফ দ্য বোঝাবে? ডে তো মানে সময়েরও তো একটা ব্যাপার আছে। 26 ফেব্রুয়ারিতে নির্বাচন, জামাত বলছে নভেম্বরেই গণভোট, এবং এটাতে তারা হার্ড লাইনে আছে। কবে বুঝাবে?
না, আমি টাইমটাকে ধরেন কখন গণভোট হবে সেটাকে আমি নন নেগোশিয়েবল বলে মনে করি না। আমি মনে করি এটা রিথিং করার সুযোগ আছে। এখন ইয়েস, ইউর রাইট, একটা প্রবলেমে আমরা চলে আসছি। সে প্রবলেমটা হলো যে আমাদের টাইম লাইনটা অল্প, তাই না? এখন দেখেন, এখন হচ্ছে নভেম্বর, আমরা যদি ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচনে যাইতে চাই তাহলে আমাদের মাঝখানে টাইম আছে জাস্ট 2 মাস 2.5 মাস। তাহলে আমরা যদি গণভোটে আম, এখন করতে চাই আগে, অথবা আমি গণভোট আগে হইতে হবে, এটা আমি নন নেগোশিয়েবল মনে করি। ইভেন নির্বাচনের সাথে গণভোট হইতে পারে, তাহলে দ্যাট জামাত ডাজন্ট কেন আসলে এটাকে নন নেগোশিয়েবল মনে করছে না, মানে মনে করছে তারা কেন এটাতে ছাড় দিতে চায় না, কেন হার্ড লাইনে? আজকে জামাতের আমির বলেছেন, সেক্রেটারি জেনারেল মানে বারবার বলছেন আগেই হতে হবে, নভেম্বরেই আমার হতে কাছে হবে। মনে হচ্ছে জামাতের দুইটা আর্গুমেন্ট এখানে। একটা আর্গুমেন্ট হলো যে তারা, একটা হচ্ছে তারা প্রেসার ক্রিয়েট করতে চাইতেছে যাতে করে হচ্ছে অন্তর্বর্তী সরকার বিএনপির চাপে হচ্ছে আপনার মেলডাউন না করে একটা কাউন্টার চাপ দিতে চাইতেছে এটা। আর একটা হলো জামাত ভাবতেছে যে দুইটা ইলেকশন যদি একই দিনে হয় তাহলে জাতীয় নির্বাচন যদি আপনার সুষ্ঠু না হয় তাহলে এটা গণভোটকে ইম্প্যাক্ট করবে। আর যদি গণভোট আগে হয়ে যায় তাহলে গণভোটটা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা বেশি। এটা তাদের পার্সপেক্টিভ। আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি গণভোটের টাইম নিয়ে আলাপ আলোচনা করতে পারেন, এবং যদি ধরেন বিএনপি গণভোট এবং জুলাই সনদের একটা এক্সিকিউটিভ অর্ডারে রাজি হয় তাহলে আপনি ইলেকশনের ডেটটা তার সাথে কম্প্রোমাইজ করতে পারেন। কিছু না কিছু কম্প্রোমাইজ না করলে তো আপনি বিএনপিকে টেবিলে আনতে পারবেন না অথবা অ্যাকোমোডেট করতে পারবেন না। আমাদের যদি সবাইকে অ্যাকোমোডেট করে একটু নন আইডিয়াল সিচুয়েশনও হয় তাহলে সেখানে যাওয়া উচিত। জি, আপনি বলছেন জনগণকে এডুকেট করা, মানে এ তো একটা বিশাল কর্মযজ্ঞ বলে মনে হয়। কারণ মানে 48টা দফা যেগুলো গণভোটে যাবে সেটা বুঝতে আমাদের, আমরা যারা এগুলো নিয়ে একটু বোঝার চেষ্টা করি, একটু পড়াশোনা করার চেষ্টা করি, তাদেরই আমাদের বেশ কষ্ট হয় কিন্তু এই বিষয়গুলো বুঝতে, যেখানে না, 23। এখানে আপনি এটাকে খুব খুব সিম্পল জায়গায় হ্যাঁ। নিতে পারেন। গণভোটটা ধরেন আমি যদি এখন জুলাই সনদ গণভোট দিই তাহলে কোশ্চেন হলো জনগণের কাছে আপনি যেটা নিয়ে ক্যাম্পেইন করবেন সেটা হলো যে আপনি কি মনে করেন যে এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন যে আলাপ আলোচনা হয়েছে, ডু ইউ ট্রাস্ট দেম? ইফ ইউ ট্রাস্ট দেম তাহলে আপনি জুলাই সনদে ইয়েস দিবেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি এটা ট্রাস্ট করি না, বরং আমি মনে করি আগামী পার্লামেন্টের বেশি ট্রাস্ট করি, যেই জিতে আসুক সে আগামী পার্লামেন্টে আলাপ আলোচনা করে সমাধান করবে, তাহলে আপনি না ভোট দিবেন। আপনার না ভোটের মানে হলো এভরিথিং উইল বি গোয়িং টু দ্য নেক্সট পার্লামেন্ট। হা ভোটের মানে হলো এই ঐক্যমত্য কমিশনে যে আলাপ আলোচনা হয়েছে এটা মোর ইম্পর্টেন্ট আগামী পার্লামেন্টের চাইতে। তো এটা খুব সিম্পল, না 48 দফা কি কইছে না কইছে এত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। আপনি কোনটাকে ট্রাস্ট করেন। যেমন ধরেন আমার পজিশন, আমি জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়া একটা পরিবর্তন দেখতে চাই, আগামী পার্লামেন্টের হাতে এটা ছেড়ে দিতে চাই না। এই কারণে আমি জুলাই সনদের ইয়েস ভোট দিব। এখন কেউ যদি মনে করে যে না, এই যে একটা এক্সপেডাইট প্রসেস চলতেছে, গণ অভ্যুত্থানের কথা আলাপ আলোচনা করতেছে, এই লোকেরা ইলেক্টেড না, তার চাইতে আগামী পার্লামেন্টের এটা ডিল করা বেটার, সে না ভোট দিবে। তা আপনি আপনি যদি একেবারে প্রত্যেকটাই জটিলতায় যাইয়া ডিটেলস বুঝতে না চান, এই দুইটার মধ্যে কারে মোর ট্রাস্ট তাহলে করেন, তো এটা খুব তো খুব সুন্দর হতো, সিম্পলিফাইড আপনি যেটা কোশ্চেন। বলছেন সেটা তো খুব সুন্দর ব্যাপার যে সব দল মিলে একটা বিষয় রেডি করেছে, ঐক্যমত কমিশন এতদিন আলোচনা করে, এখন আপনারা কি সেটা চান কিনা। কিন্তু সব দল মিলে একটা বিষয়ে তো যেতে পারে নাই, মানে সেটি যখন পারছে না, পরিস্থিতিটা যখন এখানে এসে পৌঁছাচ্ছে তখন আসলে কি হবে। বিএনপি তো মানছে না, বিএনপির সাথে আরো অনেকগুলো দল আছে যারা মানছে না, এদিকে জামাত হার্ড লাইনে। আমার প্রশ্নটা এখানেই, এখন সরকার ওই যে কদিন আগে ডক্টর আসিফ নজরুল মাননীয় আইন উপদেষ্টা তিনি বলছিলেন যে এখন সরকার কি করবে বুঝতে পারছে না, মানে কি করবে সরকার এই পরিস্থিতিতে। আমাকে যদি আমি যদি ডিসিশন মেকিং জায়গা থেকে আমি খুব সিম্পল করতাম। আমি হচ্ছে জুলাই সনদের দুইটা পার্ট করে গণভোটে দিতাম। একটা হচ্ছে ডিসেন্ট সারা, আর একটা হচ্ছে এখন যে অবস্থানে আছে সেই অবস্থানে। এই দুইটা গণভোট হচ্ছে আপনি দুইভাবে করতে পারেন। বিএনপির সাথে আমি আলোচনায় বসতাম, বিএনপি যদি রাজি হয় ন্যাশনাল ইলেকশনের অল্প কয়েকদিন আগে আপনি গণভোটটা আগে দিয়ে দিলেন, তারপর ন্যাশনাল ইলেকশনে গেলেন, অথবা ন্যাশনাল ইলেকশন ও গণভোট একসাথে করলেন, কিন্তু আমি দুইটা প্যাকেজ দিলাম। জি, কিন্তু আপনি মানে যেহেতু আপনি শিবির করে এসেছেন, আপনার জামাত সমর্থন করেন বা জামাতপন্থী বুদ্ধিজীবী হিসেবে আপনি পরিচিত, আপনি কি আপনার মানে যেই দলটিকে সমর্থন করে তাদেরকে ইনফ্লুয়েন্স করার দিতে চেষ্টা করেছেন যে কেন একদিনে নির্বাচনে নাই, কেন তারা হার্ড লাইনে আছেন, মানে এটিকে কোথাও কোনো কথাবার্তা বলবার চেষ্টা করেছেন? ইলেকশন কমিশন সূত্রও বলছে 3,000 কোটি টাকা লাগবে, মানে বেশি লাগবে যদি গণভোট আলাদা করার ব্যাপার আসে। মানে কেন এই অবস্থানে অনড় জামাত? না, আমার আমার বোধ হয় যে যদি অন্তর্বর্তী সরকার যদি আপনার একটা এক্সিকিউটিভ ডিসিশনে যায় যেখানে জুলাই সনদের আইনি ভিত্তিটা হবে, এই প্রক্রিয়াটা ভিজিবল হয়ে উঠতেছে, তাইলে পরে আমার মনে হয় যে গণভোটের ডেট নিয়ে যদি জামাতের সাথে একটা আলাপ আলোচনা হয় সেখানে জামাত খুব বেশি হার্ডলাইনে থাকবে বলে আমার মনে হয় না। এটা আমি তাদের সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে বলতেছি না, আমার অবজারভেশনের জায়গা থেকে আমি বলতেছি। আপনার কি মনে হয় যে এই যে কনফ্লিক্ট যেটা আসলে দিনে দিনে বাড়ছে সেটি নির্বাচনের আগে এটা মিটবে? আবার আমার মনে হয় নির্বাচনের আগে এটা মিটবে। আমার মনে হয় যে বিএনপি এবং জামাত দুইটা পার্টির কেউই এখন চায় না যে ইলেকশনটা পিছায় যাক। ইলেকশনটা একটা সার্টেন টাইমের মধ্যে হইতে হবে, এটা প্রত্যেকেই ফিল করে। এবং আমার কাছে মনে হয় যে এই যে কনফ্লিক্ট যেগুলো তৈরি হইতেছে এগুলো যখন অন্তর্বর্তী সরকার যদি একটু স্মার্টলি ডিসিশন নেয় তাহলে এটা খুব ডাইভার্ট হবে বলে আমার কাছে মনে হয় না। অন্তর্বর্তী এবং সরকারের মানে আনস্মার্টনেসটা কোথায়, কোথায় স্মার্টলি ডিসিশন নিল না?
দেখেন, অন্তর্বর্তী সরকার জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে এই আলাপ আলোচনাটা অনেক দেরিতে শুরু করছে। এই আলাপ আলোচনাটা তো তাদের আরো আগে শুরু করা উচিত ছিল। এবং এই তারা যেভাবে জুলাই সনদের ব্যাপারে একটা স্ট্যান্ড নিচ্ছে, এই আলাপ আলোচনার ব্যাপারেও তো স্ট্যান্ডটা আরো আগে নিতে পারতো। যেমন আপনি যদি তাদের টাইম স্প্যান দেখেন যে কতখানি লম্বা সময় তারা হলো জুলাই সনদ নিয়ে আলোচনা করছে, আর একটা হলো তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনাটা খুবই ন্যারো হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যে বলে তার একটা কিছু বলে দিছে। অথচ বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে খুব স্ট্রেট ফরওয়ার্ড আলোচনা আরো আগে হওয়া উচিত ছিল। এবং যেই কারণে আপনি দেখেন সনদ সিগনেচার অনুষ্ঠানে হচ্ছে আপনার এনসিপি যায় নাই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, সেখানে বিএনপি এবং জামাত গেছে। আবার যাওয়ার কিছুদিন পরে বিএনপি জামাত একজন আরেকজনের সাথে ডিসএগ্রি করছে। তো আমার কাছে মনে হয় যে বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে তাদের যে আলাপ আলোচনাটা, এটা ম্যাচিউর লেভেলে হয় নাই। জি। আরও একটা প্রশ্ন, যে গণভোট হলো, গণভোটের পরে সবকিছু মানে পরের সরকার এটা গণভোটে অনুযায়ী কাজ করবে, এটাই বা নিশ্চয়তা কি? মানে সংবিধান যেটি সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড হিসেবে আমাদের পরিচিত, সেটা 54 বছর পরে কি আপনি আবার আরেকটা ট্রাইব্যুনাল করবেন শেখ হাসিনা বিচারের জন্য? ডাজ দ্যাট মেক এনি সেন্স? এখন এখন 2025 সাল, 50 বছর পরে 2075 সাল হইব। 2075 সালের জেনারেশন যদি আবার হাসিনার বিচারের প্রশ্ন তুলে, আপনার কাছে কি মনে হয় এটা কোনো সেন্স মেক হবে? হাসিনার বিচারের প্রশ্ন না তুলুক, যদি বলে যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা অপরাধী, যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের বিচার হবে, তখন তো তারা যদি এখন বিচারের বাড়ি থেকে ফৌজদারি করা যেতেই অপরাধের পারে। বিচার হলে আপনাকে এখন করতে হবে বিচার। আপনি যদি আগামী 10 বছরের মধ্যে বিচার করতে না পারেন, আজকে থেকে 50 বছর পরে যদি আপনি আওয়ামী লীগেরও বিচারের প্রশ্ন তুলেন, সেটা আপনি পলিটিক্যালি তুলবেন। বিচার তো আপনাকে করার প্রায়োরিটি হলো এখন। আপনি যদি এখন বিচার না করেন, 50 বছর পরে এটা বিচার হয়। 50 বছর পরে যেটা হয় সেটা একটা প্রতীকী বিচার হয়। মানুষের ধরেন যারা অ্যাগ্রিভড হয়েছে তাদের মাইন্ডসেটের একটা সান্ত্বনার জন্য, অথবা সমাজের মধ্যে এটা নিয়ে একটা কনফ্লিক্ট অ্যারাইজ করতেছে, সেই কনফ্লিক্টটাকে কমানোর জন্য, সেই জায়গা থেকে আপনি ধরেন যে একটা রিকনসিলেশনের জায়গা থেকে দেখতে পারেন। তাহলে কি যে কিন্তু বিচারটা ফৌজদারি হয়েছে অপরাধ, এটাকে কি আপনার প্রতীকী বিচার হিসাবে মানেন? কোনটা ট্রাইব্যুনালে যে বিচার ট্রাইব্যুনাল যে হয়েছে? বিচারটা হয়েছে। দেখেন, ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে এই বিচারের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে প্রচন্ড ইন্টারেস্টেড ছিলাম এই জায়গা থেকে যে লেটস সি হোয়াট ইজ দ্য ট্রুথ। কিন্তু এই বিচার তো কমপ্লিটলি পলিটিক্যালি মোটিভেটেড জায়গায় হয়েছে, তাই না? দেখেন, আমি যেটা মনে করি সেটা হলো যে 71 বিষয় নিয়ে তো অনেক আলাপ আলোচনা হয়। একটা হলো যে জামাত কেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা জামাতের কাছ থেকে আমাদের শুনতে হবে যে হোয়াট ওয়াজ দ্য রিজন, অন্যান্য জিনিস। একটা ঐতিহাসিক কনফ্লিক্টিং জায়গায় তাদের বিরোধিতাই তো নানান না, পাকিস্তান যখন গণহত্যা চালাচ্ছিল আমি তখন আমি তাদের আসতেছি, সমর্থন সহযোগিতায় ছিল। না, আমি আমি ওয়ান বাই ওয়ান আসি যে দেখেন জামাত কেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা তাদের কাছ থেকে তাদের এই ফিলসফিটা আমাদেরকে জানতে হবে এবং তার দিকটা, তার স্টোরিটা শুনতে হবে। সেকেন্ড হলো যে মুক্তিযুদ্ধের সময় একটা গণহত্যা হয়েছে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। একটা বড় মাপের গণহত্যা হয়েছে। এই গণহত্যার এক্সিকিউটিভ দায় দায়িত্ব তখনকার পাকিস্তান মিলিটারির ছিল। জামাত মিলিটারির সাথে ছিল, তারা মুক্তিযুদ্ধের যেহেতু বিরোধিতা করছে, পাকিস্তান তারা ভাঙতে চায় নাই। তো এইখানে জামাতের কতখানি ফৌজদারি অপরাধের সাথে সংশ্লিষ্টতা ছিল, এটা একটা লিগাল কোশ্চেন। এটা আপনি কেবলমাত্র একটা ফেয়ার কোর্টের মধ্যে প্রুফ করতে পারেন। তো এখন দেখেন দুইটা জিনিস হয়েছে। একটা হচ্ছে যে তাদের এই বিচারটা কখনো হয় নাই। শেখ মুজিবুর রহমানের বিচারটা করেন নাই, তারপরে জিয়াউর রহমান এসে বিচারটা করেন নাই। আপনি বিচারটা করলেন কত বছর পরে? 50 বছর পরে বিচারটা করলেন, এবং সেই বিচারটাকে ফেয়ার করলেন না, করলেন না, আপনি করলেন পলিটিক্যালি মোটিভেটেড। এখন আপনি বলেন এই হুইলটা আপনি কিভাবে আবার পিছনের দিকে নেবেন? হাউ? আমাকে একটা প্র্যাগমেটিক ওয়ে দেন। আপনি যদি এই কথা বলেন আমি তার আবার বিচার করব, তাহলে এটা এটা কি একটা না, ফান? না, এটা এটা আবার কি হয়? আমাকে বিচার বলেন। তো আর যে নিশ্চয়ই আপনি বলেন বারবার। যে হাসিনা বিচার ঠিক মতো হয় নাই, আমি আবার একটা ট্রাইব্যুনালগুলোর বিচার করবো, তার মানে কি আপনি আপনি কতবার তাকে ট্রায়ালের মধ্যে নেবেন? হাউ ইজ ইট পসিবল? না, তাকে এরপর না, তো ব্যক্তিকে জেনারেশনে বলছি থাকবে। না, ধরেন ব্যক্তিকে না, এনারা যদি যুদ্ধাপরাধী না হয়ে থাকেন তাহলে যুদ্ধাপরাধী কারা? মানে দেখেন, কমান্ড তো তখন পাকিস্তান আর্মির ছিল। আপনি তো জামাতের মেইন স্ট্রিম জায়গায় আইনা এই কোশ্চেনটা করতেই পারেন না। তার কারণ হলো উনি তো কমান্ড স্ট্রাকচারে ছিল না। কমান্ড স্ট্রাকচার পাকিস্তান সহযোগী, আর্মির। সহযোগী। কোশ্চেনটা হলো যে কোশ্চেনটা হলো পাকিস্তান আর্মির কমান্ড স্ট্রাকচারের সাথে ওনাদের অ্যাফিলিয়েশন কতখানি ছিল, কোন ডিসিশন ওনারা ইনফ্লুয়েন্স করছেন, কোনটা ওনারা নিজেরা নিছেন, অথবা কোন জায়গায় ওনার ওনার পারফেক্ট ইনভলভমেন্ট ছিল, যে ইনভলভমেন্টটা ক্রিমিনাল লায়াবিলিটি তৈরি করে। তো সেই প্রশ্ন যদি আপনি তুলতে চান তাহলে তো এটা লিগাল, কিন্তু আমরা তো এটা তুলি নাই, তাই না? মানে দেখেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান এটা করেন নাই, জিয়াউর রহমান ক্ষমতায় সেটা করেন নাই, আওয়ামী লীগ অনেক পরে এসে করছে, সেটা আনফেয়ার ওয়েতে করছে। এখন আমি আমি জানি না, দেখেন, আমি ভেরি ফেয়ার অ্যান্ড ওপেন টু দ্যাট কোশ্চেন, কিন্তু আপনাকে তো একটা জাস্টিসের মধ্যে আসতে হবে, তাই না? এবং সেই জাস্টিসে এখন যে কোনো কোশ্চেন তোলার আগে তো আপনাকে তুলতে হবে যে আওয়ামী লীগ এই ট্রাইব্যুনালে যদি অন্যায় করে তাহলে আমি সেই অন্যায়ের কম্পেনসেশন কিভাবে দিব, সেই প্রশ্ন তো আপনার তুলতে হবে, তাই না? আপনি তো কোনো ইনজাস্টিসের পক্ষে আচ্ছা, দাঁড়াইতে পারেন না। এটা তো না, দেখেন, আপনি 50 দুইটা বছর। ইনজাস্টিস, হ্যাঁ, দেখেন দুইটা ইনজাস্টিস আমাদেরকে একই সাথে আইডেন্টিফাই করতে হবে। 71 সালে আমাদের এখানে একটা গণহত্যা হয়েছে, আপনি কোনোভাবে গণহত্যার পক্ষে দাঁড়াইতে পারেন না। এই গণহত্যার সাথে যদি কোনো অ্যাফিলিয়েশন থাকে তার তার বিচারের জায়গায় আসতে হবে। যেই মানুষগুলো মানে অ্যাটলিস্ট মোরালি
যেই মানুষগুলো এই সময় আপনার হচ্ছে অন্যায় অত্যাচারের মধ্যে পড়ছে, যাদের বাপ মা ভাই বোন মারা গেছে, যারা এখান থেকে ধরেন যে আপনার ইন্ডিয়া যাইতে হয়েছে শরণার্থী হয়ে, তাদের একটা নাইট মেয়ার গেছে তাদের জীবনে, তাদের এই অভিজ্ঞতা এবং চিন্তার প্রতি আপনি ইনসেনসিটিভ থাকতে পারেন না। এটা হচ্ছে একটা দিকের জাস্টিস। আবার আরেকটা দিক হলো, আপনি 71-কে সামনে রেখা জামাতকে কন্টিনিউয়াসলি জেনারেশন আফটার জেনারেশন আপনি ভিকটিম করে যাবেন, তার ন্যায় বিচারের প্রশ্ন দেখবেন না, তারে দেখলে আপনি ধৈর্য ঝুলাই দিতে চাইবেন। তো আপনার আর পাকিস্তান আর্মির মধ্যে পার্থক্য কোথায়? জাস্ট ইউর দ্য বোথ সাইড অফ দ্য সেম কয়েন, তাই না? এটা এটা তো হইতে পারে না। জি। কাজে আমাদের ন্যায় বিচারকে ন্যায় অ্যাডজাস্ট করতে বিচারের বিষয়ে আপনিও বলছিলেন যে যে তাদের স্টেটমেন্টটা জামাতকে ক্লিয়ার করা উচিত যে তারা কেন মুক্তিযুদ্ধের বিপরীতে ছিল, এই জায়গাটা তাদের ক্লিয়ার করা উচিত। তারা খেটে আমি করছে, আমি আমি মনে না, তারা করতেছে না। আমি তারা মনে করি এটা এটা আরো স্ট্রেট ফরওয়ার্ডলি ক্লিয়ার করা উচিত, এবং এখানে জামাতের একটা কেন ঐতিহাসিক